নমস্কার, ইউটিউব চ্যানেল শিখা মুখার্জিস আর্টিস্ট্রি পার্ট 2 তে কলকাতা থেকে আমি আজ পাঠ করে শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প হায় প্রেম। গল্পের শেষে আমি একটা প্রশ্ন রাখবো। প্রথম তিনজন সঠিক উত্তরদাতাদের নাম আমি আমার পরের গল্প পাঠের শুরুতে ঘোষণা করব। বৃষ্টি নামার পরে গল্পের শেষে রাখা প্রশ্নের সঠিক উত্তর ওরা নন্দনে ফিল্ম দেখতে যাওয়া মনস্থ করেছিল। প্রথম তিনজন সঠিক উত্তরদাতাদের নাম রত্না দাস, শর্মিষ্ঠা দত্ত ও মলয় চক্রবর্তী। তাহলে আজকের গল্প পাঠ শুরু করছি। গল্পের নাম হায় প্রেম। এই গল্পটা 4টে পর্ব আছে। পর্বগুলো যদিও খুব ছোট ছোট। আমি তাহলে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এভাবে বলে গল্প পাঠ শুরু করছি। প্রথম পর্ব। প্রথম দর্শনে হোটেলটা তেমন জুতের লাগলো না নিপার। কোনো ছিঁড়িছাদ নেই বাড়িটার। সামনে সাইনবোর্ড না থাকলে তো হোটেল বলে বোঝাই দায়। এক গাদা পাঁচমিশেলি দোকানপাটের মধ্যে প্রবেশ পথটাই প্রায় উধাও। সরু প্যাসেজ খুঁজে বেশ খানিকটা গেলে তবেই নজরে পড়বে রিসেপশন। তারই বা কি ছিরি! একটা টাক মাথা চশমাধারী আধবুড়ো লোক লজ্জরে একটা চেয়ারে বসে কাগজ পড়ছে। সামনে দুজন সম্ভাব্য ক্লায়েন্ট দাঁড়িয়ে সে হুঁশটাও নেই। নিপা অল্প ঝাঁঝের সঙ্গে সুব্রতকে বলল, আর কোনো হোটেল পেলে না গোধূলিয়ায়? রিকশাওয়ালা যেখানে নিয়ে এলো সেখানেই ঢুকে পড়লে? মহিলা কণ্ঠ পেয়েই সম্ভবত ধ্যানভঙ্গ হলো কাউন্টারের লোকটির। তাড়াতাড়ি খবরের কাগজ সরিয়ে রেখে হাসি হাসি মুখে তাকালো সালোয়ার কামিজ পরা নিপার দিকে। অমনি যেন দৃষ্টি স্থির, চোখের পাতাই যেন পড়ছে না আর। তারপর উঠে দাঁড়িয়েছে চেয়ার ছেড়ে, হাত জোর করে বলল, ভেরি সরি ম্যাডাম, বলুন আপনারা কি ধরনের রুম চাইছেন? সুব্রত খুব তাড়াতাড়ি বলল, এই মাত্র তো আপনার সঙ্গে কথা বলে গেলাম। ও হ্যাঁ হ্যাঁ, আপনিই তো। লোকটা অপ্রস্তুত মুখে হাসল। ডাবল বেড, অ্যাটাচড বাথ, সেমি ডিলাক্স। ডিলাক্সও দিতে পারেন, যা দেখছি হাল হোটেলের। কাউন্টারের মাথায় সিলিংটা একবার জরিপ করে নিল নিপা। চাঙর খসে পড়ছে না বটে, কিন্তু দেওয়াল যে কখনো সাদা ছিল এমন আন্দাজ করা কঠিন। গম্ভীর গলায় সুব্রতকে বলল, ঘর গিয়ে দেখে এসেছো বাথরুম? সুব্রত চাপা স্বরে বলল, হ্যাঁ রে বাবা হ্যাঁ, আমি কি জানি না তোমার কি দরকার? কমোড আছে। সেটা মোটামুটি পরিষ্কার তো? নইলে আমি কিন্তু কমোড ব্যবহার করতে পারবো না। ভাড়া নেওয়ার আগে নিশ্চিত হতে চাইল নিপা। তার বরটিকে তো চেনে। বেড়াতে বেরিয়ে এমন উদোমাদার মতো কাণ্ড করে লোকটা। এই তো এবারে লখনৌতে যে হোটেলে ঘর নিয়েছিল সেটা একটা আস্তাবলের পিছনে। এটুকু পর্যন্ত খেয়াল করেনি। ওই ঘোড়ার নাদির গন্ধে গোমতীর দিকে জানলা খোলাই গেল না। জেরা সুরে নিপা বলল, দেখে নিয়েছো তো ফ্লাশ টানলে জল পড়ে কিনা, নাকি বালতি করে প্যানে জল ঢালতে হবে? আর টিকটিকি আসলে নেই আশা করি, তাহলে কিন্তু আমি অনর্থ বাঁধাবো। সুব্রতর আগে কাউন্টারের লোকটাই বলে উঠল, আপনি টেনশন করবেন না ম্যাডাম। এই বারাণসী লজ পুরনো হয়েছে বটে, কিন্তু এর তল্লাটে এত পরিচ্ছন্ন হোটেল আর একটাও নেই। এমন সার্ভিসও আর কোথাও পাবেন না। ভালো হলেই মঙ্গল। নিপা খানিক নরম হয়েছে। মুচকি হেসে বলল, নইলে আপনার কপালে দুঃখ আছে, যে দুটো দিন আছি আপনাকে এমন জ্বালাবো। হোটেলের লোকটা কি বলতে গিয়েও থমকালো একটু। তারপর গলা উঠিয়েছে, রঘুরাম, রঘুরাম। প্যান্ট শার্ট পরা এক অল্প বয়সী নেমে এলো পিছনের সিঁড়ি বেয়ে। তাকে নির্দেশ ছুড়ল চশমাধারী প্রৌঢ়। 203 खोल दो और बाबू लोग का सामान भी ले जाओ। তিনখানা ট্রলি সুটকেস কি বিচিত্র কায়দায় একসঙ্গে কবজা করে এগোচ্ছে রঘুরাম। তার সঙ্গে যেতে গিয়ে সুব্রতও ঘুরেছে। খাতায় নাম লেখা শৈশাবুদের ব্যাপার নেই? ও হয়ে যাবে ক্ষণ, তারা কিসের।
চশমাধারী চোখ দুখানা কেমন যেন জল জল করছে। স্মিত মুখেই বলল, সকালে এখন চা খাবেন নিশ্চয়ই, পাঠিয়ে দিন চটপট লিকার চা। আর ম্যাডাম কি দুধ? আমি এখন দুধ খাবো? নিপা বেজায় অবাক, একটু বিরক্তভাবেই বলল, আপনাদের হোটেলে কি মেয়েদের চা দেয়া মানা? লোকটা জিভ কাটছে, জোরে জোরে মাথা ঝাঁকিয়ে বলল, না না, এই বয়সে আপনি আর দুধ খাবেন কেন? জানতে চাইছিলাম আপনার চায়ে কি দুধ দেওয়া হবে? স্বাভাবিক জবাবটাও যেন কোনো মতে পাশ কাটানো গোছের মনে হলো নিপার। কেন যে মনে হলো? সেই গতবারের বারাণসী ধাম ভ্রমণের স্মৃতি উঁকি দিল কি? সেবার এখানকার দুধ খাওয়ার জন্য যা জোরাজুরি করতো মা, এমন খাঁটি দুধ নাকি দুনিয়ার কোথাও মেলে না। রোজ সকাল বিকেল এক পোয়া করে খেলে চামড়ায় নাকি বাড়তি চিকনাই আসে, প্যাংলা ভাবটাও নাকি আর থাকবে না। কত ডায়লগ মেরেই না মা তাকে আর ভাইয়াকে দুধ গেলাতো তখন। ভাইয়া তো এক চুমুকে মেরে দিত, সমস্যা হতো নিপারি। হোটেলের প্রকাণ্ড কাচের গ্লাসটা দেখা মাত্র গুলিয়ে উঠত সর্বাঙ্গ। ম্যানেজারের ছেলেটা ভাল্টু না পুল্টু কি যেন নাম, নিপার হাল দেখে মিচকি মিচকি হাসত, আরও যেন বেড়ে যেত বিতৃষ্ণা। সেই টানা 15 দিনের দুধ পানি তো সারা জন্মের মতো দুধে অভক্তি ধরিয়ে দিল। সাধে চায়ের নেশাতেও দুধ কি সে যথাসাধ্য বর্জন করে? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আলগাভাবে নিপা বলল, চা দুধ চিনি আলাদা আলাদা পাঠান, চাইলে মিশিয়ে নেব। ঘরে এসে বিছানায় গড়িয়ে পড়তে ইচ্ছা করছিল নিপার। গোটা রাতটা ট্রেনে কেটেছে। লখনৌতে 11:30টায় চেপেছিল, বেনারসে নামলো 6:30টায়। একটুও ঘুম হয়নি। ঘরে পা রাখা মাত্র দু চোখ টানছে জোর। সুব্রত একখানা ট্রলি সুটকেস খুলে পাজামা পাঞ্জাবি বের করে ফেলেছে। নিপা ব্রাশ পেস্ট নিয়ে বাথরুম যাচ্ছিল, কি ভেবে দাঁড়িয়ে পড়ল। কৌতুকের স্বরে বলল, কার কথা বলছো? হোটেল ম্যানেজার তোমাকে কেমন প্যাট প্যাট চোখে গিলছিল দেখেছো? তোমরা পুরুষ মানুষরা সবাই ঝাড়ে বংশে এক, 60 থেকে 70 কাউকে তোমরা ছাড়ো? যা বাবা, গোটা পুরুষজাত ধরে টানাটানি করছো কেন? সবাই এক কিসিমের হয় না ম্যাডাম। ও লোকটা একটা পয়লা নম্বর মাগিবাজ, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। পাক্কা 28 বছর স্কুল মাস্টারি করছে সুব্রত, কিন্তু ফক্কুরি ভাষা তার ঠোঁটে লেগেই থাকে সারাক্ষণ। ছেলে মেয়েদের সামনেও আগল থাকে না মুখে। বেড়াতে বেরিয়ে আরও যেন লাগাম ছাড়া হয়ে যায় সুব্রত। এক এক সময় ভারী চটে যায় নিপা, তবে এই মুহূর্তে যেন মজাই পেল। বিছানায় উঠে বসে বলল, তোমার বুঝি খুব হিংসা হচ্ছিল? একটুও না, বরং আই ওয়াজ ফিলিং প্রাইড। বউকে যে এমন তোলা তোলা করে রেখেছি, বিয়ের 27 বছর পরেও পুরুষরা তোমায় রিজেক্ট করতে পারে না। আগে না মশাই, তাকানোর মতো মাল মশলা আছে বলেই তো তাকায়। সে তো আমার হাত যশ। সুব্রত চোখ টিপল। ঠিকঠাক ব্যবহার হয়েছে বলেই না ফিগার এখনো টসকায়নি। চোখ পাকিয়ে তেড়ে উঠতে যাচ্ছিল নিপা, বাধা পড়ে গেল। 15-20 মিনিটও হয়নি, বেয়ারা চা নিয়ে ঢুকছে। রীতিমতো কেতা দুরস্ত ভঙ্গিতে ট্রেতে চাপিয়ে পট সাজিয়ে। বিস্ময় প্রকাশের সুযোগ মিলল না। বেয়ারার পিছনে ইয়া গাবদা রেজিস্টার হাতে, চশমাধারী স্বয়ং, দৃষ্টিতে সেই বিটকেল মুগ্ধতা। পর্ব 2। চা শেষ করে বাথরুমে ঢুকেছে নিপা। পাতার নির্দিষ্ট খোপে খোপে ভরা। সুব্রত নিপার নাম ঠিকানা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে চশমাধারী। নিরীক্ষণের পালা সাঙ্গ করেও দাঁড়িয়ে আছে ঘরে। সুব্রত একটু অপ্রসন্ন বোধ করছিল। বেড়াতে বেরিয়ে মাথা গরম করা তার ধাতে নেই। হালকা পুলকা মেজাজে থাকতে সে ভালোবাসে, কিন্তু লোকটার চালচলন তাকেও যেন চটিয়ে দিচ্ছে। রেজিস্টার ভর্তি করার সময় তার নজরে পড়েছে, নিপার দিক থেকে যেন দৃষ্টি সরছিল না লোকটার।
চায়ে চুমুক দিতে দিতে একটা দুটো প্রশ্ন করছিল নিপা। জবাব দিতে পেরে লোকটা যেন বিগলিত। শরীর স্বাস্থ্যের বাঁধনে যেমনই থাক, সালোয়ার কামিজের দৌলতে বয়স যতই কম লাগুক, নিপা একটা 50 পেরোনো গিন্নি বান্নি, সামনে তার বড় মজুত। অথচ লোকটার যেন হুঁশে নেই, এখনই বা নড়ছে না কেন? সিগারেট দেশলাই বার করে সুব্রত অল্প গলা খাকারিয়ে দিল। হ্যাঁ, আর কিছু প্যারাফার্নিলিয়া কি বাকি আছে? না, না তো। লোকটা যেন চটকা ভাঙল। আমতা আমতা সুরে বলল, আপনারা মাত্র 2 দিনই থাকবেন? হ্যাঁ, পরশু সন্ধেয় ট্রেন। 2 দিনে কি কাশি ঘোরা হবে? এখানে কত কি দেখার আছে। সে কে না জানে, কিন্তু আমাদের দেওয়ালির আগে ফিরতে হবে। তাছাড়া কাশি আমাদের দেখা। এবার ট্যুর প্রোগ্রাম করার সময় মনে হলো, আমার মিসেসও বলল, তাই জাস্ট একটু ঢু মেরে যাওয়া। কবে এসেছিলেন আপনারা? দুজনে মিলে আসিনি, আলাদা আলাদা। আমি সেই ইউনিভার্সিটিতে পড়ার সময়, আর আমার গিন্নি বোধহয় আরও আগে। 2-1 সেকেন্ড চুপ থেকে লোকটা বলল, সেই কাশি, কিন্তু এখন অনেক বদলে গেছে স্যার। কত কি হয় এখন এখানে। আগে নিশ্চয়ই সন্ধেবেলা গঙ্গা আরতি দেখেননি? ওসব তো তখন ছিলই না। সুব্রত সিগারেট ধরালো। ইনফ্যাক্ট গঙ্গা আরতি দেখতেই এবার আসা, দারুণ জমকালো ব্যাপার স্যাপার নাকি হয়। ওটাই তো এখন ট্যুরিস্টদের টানার সেরা ইভেন্ট। সাহেব মেমরা খুব পছন্দ করে প্রোগ্রামটা। তবে আমার মত যদি জানতে চান, তাহলে বলবো ম্যাডামকে নিয়ে নৌকোয় চেপে ঘাটগুলো দেখে আসুন। চাইলে নদীর চরেও নামুন, ওর নিশ্চয়ই ভালো লাগবে। কিংবা যদি টাঙা চড়ে সারনাথ যান। বড্ড বকবক করছে তো লোকটা। কথা বলে বলে এ ঘরে অবস্থানের সময়টা প্রলম্বিত করতে চাইছে নাকি? নিপাকে আরেকবার দর্শন না করে যাওয়ার ইচ্ছে নেই বোধহয়। কিন্তু বাথরুম থেকে বেরিয়ে নিপা যদি দেখে মাল এখনো গেড়ে বসে, নির্ঘাত সে প্রীত হবে না এবং ঝালটা ঝাড়বে সুব্রতকে। বেশ অভদ্রভাবে সুব্রত কথার মাঝে থামিয়ে দিল চশমাধারীকে। বলল, কাশির মহিমা পরে শুনবক্ষণ, আপাতত একটু জলখাবারের বন্দোবস্ত করতে হবে যে। হচট খেয়ে লোকটা ঈষৎ থতমত। তারপর বিনয়ী সুরেই বলল, বলুন কি খাবেন? পুরি সবজি, টোস্ট অমলেট? ম্যাডাম যদি ফ্রেঞ্চ টোস্ট চান। এখানে মিলবে? সুব্রত আচমকায় উল্লসিত। গোটা ট্যুরে কোথাও এবার নিপাকে তার প্রিয় আইটেমটি খাওয়ানো হয়নি। কৌশানী, রানীক্ষেত, আলমোড়া তো বটেই, লখনৌয়ের হোটেলটায় পর্যন্ত ও বস্তুটি অমিল। খুশি খুশি মুখে সুব্রত বলল, তাহলে ম্যাডামকে ফ্রেঞ্চ টোস্টই দেবেন, আমার পুরি সবজি। আর কিছু? সঙ্গে একটা মিষ্টি, শুধু আমার জন্য, প্লাস আরেক রাউন্ড চা। ঘাড় নেড়ে চলে গেল লোকটা ধীর পায়ে। চলা দেখে বোঝা যায় এক্ষুনি যেতে হচ্ছে বলে কেমন যেন হতাশ। সুব্রতর হাসি পাচ্ছিল। নিপার মধ্যে কি যে পেল লোকটা। বিশেষত রাত্রি জাগরণের পর তো স্বাভাবিক জেল্লাটুকুও নেই তেমন। যে কচি কচি ভাবটি নিপা এখনো ধরে রেখেছে, তাও তো এখন যথেষ্ট মলিন। হবে নাই বা কেন? গত 9-10 দিনে কম ধকল গেল। একদিন এই পাহাড়ে তো আরেকদিন ওই পাহাড়ে। কৌশানীতেই তো যা 3টে দিন এক হোটেলে থিতু ছিল তারা, বাকি সবটাই তো চক্কর। নিপার কোমরের ব্যথা যে ফের চাগিয়ে ওঠেনি, এই না ঢের। সিগারেটের টান দিয়ে সুব্রত বসল বিছানায়। কিডস ব্যাগ খুলে ছোট ডায়েরিখানা বের করলো। মনে করে করে লিখছে, কাল ট্রেনে ওঠার পর থেকে কি খরচা হয়েছে। দুজনের মিল 360, চা কফি ধরলে আরও 50, ডিম সেদ্ধই 20, আর কিছু না, ঠিকই আছে। এরপর সকালে চা বিস্কুট, তারপর স্টেশন থেকে রিক্সা। যোগটা সেরে সুব্রত একটা আড়মোড় ভাঙল। যাক, খরচাপাতি তেমন একটা মাত্রা ছাড়ায়নি। মাথা পিছু প্রতিদিন 1000 টাকা ধরা ছিল। 10 দিনের মাথায়
এখন 21 ছুঁই ছুঁই। মনে হয় কলকাতা পৌঁছানো পর্যন্ত 25 ছাড়াবে না, যদি না অবশ্য কোনো বায়না জেগে ওঠে নিপার। নিপা বেরিয়েছে বাথরুম থেকে স্নান সেরে দিব্যি ঝকঝকে চেহারায়। সুব্রত একটু ঠাট্টা জুড়তে যাচ্ছিল, তার আগে নিপা বলে উঠল, এই জানো, মনে হচ্ছে একটা স্ট্রেঞ্জ ব্যাপার ঘটেছে। সুব্রত ভুরু নাচালো, কি? আগের বারও বোধহয় আমরা এই হোটেলে উঠেছিলাম। মানে সেই যখন বাবা মার সঙ্গে এসেছিলে? হ্যাঁ হ্যাঁ, আমার মাধ্যমিক দেওয়ার পরপরই। সে তো মান্ধাতা আমলের কথা। তা 34-35 বছর তো হবেই। কোমরে বসে বুঝি বারাণসী লজ নামটা মনে পড়ল। সুব্রত হ্যাঁ হ্যাঁ করে হাসছে। নাকি দেওয়ালে কোনো মাকড়সাকে দেখে আইডেন্টিফাই করলে, কিংবা আরশোলা টিকটিকি? না গো, ফাজলামি না, সত্যি বলছি। বাথরুমের জানলা দিয়ে পিছনটা দেখছিলাম, এখনো অবিকল সেই রকমই আছে। সেই ঝুড়ি নামা বটগাছ, একটা কাঠের গুলা, খোলার চালের বাড়ি। সত্যি বলতে কি, আমার ধারণা এই ঘরটাতেই আমরা ছিলাম সেবারে। ধুস, যত সব ফালতু কল্পনা। একখানা বটগাছ দেখেই চিনে ফেললে? এটা কাশীর পুরনো অঞ্চল। এমন বটগাছ, কাঠের গোলা এখানে তুমি হাজারো গন্ডা পাবে। তাই কি? চুল আঁচড়াতে আঁচড়াতে চিরুনি থামলো নিপার। মাথা নাড়তে নাড়তে বলল, না গো, ওই বটগাছটার নিচে সেবার একটা রাম নামের আসর বসেছিল। খুব খোল করতাল বাজছিল। আমি আর ভাইয়া ওখানে ঘুরতে গিয়েছিলাম হোটেল ম্যানেজারের ছেলেটার সাথে। লোকগুলো আমাদের প্যাঁড়া দিল, আমপোড়া শরবত খাওয়ালো। উপাখ্যানটা ফুৎকারে উড়িয়ে দিতে যাচ্ছিল সুব্রত, তখনই দরজায় খটখট। সুব্রত, কামিন বলা মাত্র খুলে গেছে পাল্লা। দুহাতে খাবারের প্লেট নিয়ে ঢুকছে বেয়ারাটা। পিছনে আরেকজন মাঝবয়সী কালো কুলো, পরনে খেটো ধুতি আর ফতুয়া, গালে খোঁচা খোঁচা দাড়ি। বেয়ারা প্লেট নামাচ্ছে। নিপা সবিস্ময়ে বলল, এই কি ফ্রেঞ্চ টোস্ট, সঙ্গে আবার কাসুন্দি? ইয়েস, এক্স্যাক্টলি, তুমি যেটা লাইক করো। সুব্রত চোখ টিপল। ম্যানেজার তোমার জন্য রেকমেন্ড করলো। বোধহয় টেলিপ্যাথিতে তোমার পছন্দটা টের পেয়েছে। নিপা হাসলো না, একটু যেন ভাবিত দেখালো তাকে। পুরি সবজির প্লেট তুলে সুব্রত ফতুয়া পড়া লোকটাকে জিজ্ঞেস করলো, আপ কোন? আমি গিরিধারী শর্মা। ভাঙা ভাঙা বাংলায় বলল লোকটা, হোটেলের কোক আছি। তা আপনি এখানে? কিশোর বাবু বললেন খানা আপনাদের কেমন লাগলো দেখে আসতে। আই বাস, বারাণসী লজে তো হেভি অ্যারেঞ্জমেন্ট। শেফ স্বয়ং এসে তদারকি করে? সুব্রত ভুরু ওঠালো। তা আপনাকে বুঝি রুমে গিয়ে বোর্ডারদের অ্যাটেন্ড করতে হয়? নেহি জি, আপনারা কিশোরবাবুর খাস মেহমান, তাই। উনি তো খুদ কিচেনে গিয়ে ব্রেড আন্ডা ফ্রাই করালেন। সুব্রত তো বটেই। নিপাও যেন জোর চমকেছে। চোখ চাওয়াচাই করল দুজনে। এক কামড় ফ্রেঞ্চ টোস্ট খেয়ে তারিফ জানিয়ে গিরিধারীকে বিদায় করল নিপা। পুরি ছিঁড়তে ছিঁড়তে সুব্রত বলল, ব্যাপার কি বলো তো, এত খাতিরদারি? নিপা বিড়বিড় করে বলল, আমি যেন একটু একটু আন্দাজ করতে পারছি, তবে। থেমে গেলে কেন? পরে শুনো, এখন চটপট খাওয়া শেষ করে স্নানে ঢোকো, মন্দিরে যেতে হবে তো। আর প্রশ্নে গেল না সুব্রত। দেখছিল নিপাকে, প্রিয় খাবারটাও কেমন যেন খুঁটে খুঁটে খাচ্ছে। পর্ব 3। হোটেলে ফিরে হাঁপাচ্ছিল নিপা। শরীর আর চলছে না। দুটো দিন যা টোটো গেল। কাল সোমবার ছিল বলেই বোধহয় বিশ্বনাথের মন্দিরে ভিড় ছিল খুব। সেখান থেকে বেরোতে বেরোতে দুপুর। খেয়ে উঠেই ছোট কালভৈরবের মন্দির। মূর্তি দর্শনে নয়, বাঁদরের ছবি তুলতে। বেড়াতে বেরোলে সুব্রতর ফটোগ্রাফির শখটা জাগিয়ে ওঠে কিনা। সেখান থেকে ছুটতে ছুটতে গঙ্গার পাড়।
সন্ধ্যারতির ছবি ক্যামেরা বন্দি করবে সুব্রত। তা তিনি তো ফটাফট শাটার টিপেই যাচ্ছেন। এদিকে ভিড়, গ্যাঞ্জাম আর হইচইয়ের গুঁতোয় নিপার প্রাণ ওষ্ঠাগত। তারপর শুরু হলো কাশির গলি ধরে হাঁটা। ঘিঞ্জি গলির ছবি না তুললে কাশি আগমন নাকি বৃথা হয়ে যাবে সুব্রতর। আজও সমানে চলছে দৌড়। মাত্র 2 দিনের জন্য আসা, এর মধ্যে সারনাথ ছোটার কোনো মানে হয়? বিকেলে গঙ্গার বুকে নৌকোয় ঘোরাটাই যা আনন্দের ছিল। ভালো একটা মাঝি ফিট করে দিয়েছিল কিশোরবাবু। বেছে বেছে নিপার পছন্দসই জায়গাগুলো ঘোরালো লোকটা। মাঝের চরটাতেও নেমেছিল আজ। আগে দেখা সেই ফালি চরখানা এখন পুরোপুরি টুরিস্ট স্পট। শুধু দোকান বাজার বসেনি এই যা রক্ষে। ওই চর থেকে সূর্যাস্ত যে কি অপরূপ দেখাচ্ছিল। কোনো স্মৃতি টোকা দিচ্ছিল কি তখন নিপার মনে? পল্টু নামে সেই যুবকটিকে কি তখনও স্মরণে এলো, নাকি তার আগেই? হোটেলে নিপাদের বিশেষ আপ্যায়ন, নিপার প্রতিটি পছন্দের খাবার প্রস্তুত হচ্ছে কিচেনে। কিশোরবাবুর নির্দেশে গাড়ির ড্রাইভার সরাসরি রুমে হাজির, নৌকোর মাঝে এসে ডাকাডাকি করছে। সবই তো যেন উস্কে দিচ্ছিল অতীতকে। আশ্চর্য, সেদিনে সেই রোগা পাতলা টেরিকাটা পল্টু, আজকে টাক মাথা কিশোরবাবু। ভাবা যায় না, ভাবা যায় না। ভাগ্যিস রঘুরামের মুখে পল্টুবাবু নামটা শুনল, নইলে তো সংশয়ই খুঁজত না নিপার। তারপর থেকেই তো নিপা ভাবছে গিয়ে একবার কথা বলবে পল্টুর সঙ্গে, কিন্তু তার আর দেখা মিলছে কই। কাল আজ করে কতবার নিপা যে ওঠানামা করলো, ম্যানেজারের চেয়ার সর্বদাই খালি। পরশু থেকে সে নাকি আর আসছেই না হোটেলে। বাড়িতে কিছু হলো কি না কে জানে। আরও একটা চিন্তা পাক খাচ্ছে মাথায়। নিপা না হয় চিনতে পারেনি পল্টুকে, কিন্তু পল্টু তো নিপাকে পুরনো পরিচয় সূত্রেই নিশ্চয়ই এত যত্ন আত্মি, কিন্তু একবারও কেন যে সেটা উল্লেখ করলো না? সঙ্গে সুব্রত আছে বলে? আরে সেই কাফ লাভের গল্পও যদি শোনায়, থোড়াই আমল দেবে সুব্রত। মোবাইল বাজছে, তাড়াতাড়ি ভ্যানিটি ব্যাগ খুলে যন্ত্রটা বার করলো নিপা। মনিটরে মেয়ের মুখ। নিপা ফোন কানে চাপলো। কি রে মো, খবর কি তোদের? এই তো চলছে। তোমার গলা এরকম শোনাচ্ছে কেন? আর বলিস না, সেই কেদারঘাট থেকে হাঁটতে হাঁটতে আসছি। তোর বাবাকে বললাম 10-টার অবধি নৌকাটা নিয়ে চলো, কিছুতেই রাজি হলো না। সন্ধ্যের পর তার নাকি নৌকো চড়তে ভালো লাগে না। ও, আজ নৌকোও হলো? খুব চুটিয়ে বেড়াচ্ছ দুজনে, ওই আর কি, অনেক ঘোরাঘুরি হলো। এবার বাড়ি যেতে পারলে বাঁচি। তোমাদের তো কাল সন্ধে ট্রেন, তাই না? হ্যাঁ, কেন রে? সকালে কি ফ্রি আছো? একটু শপিংয়ের টাইম পাবে? তাহলে 2-3টে শাড়ি। কার জন্য? আমার মাস্তুতো ননদের বিয়ে ঠিক হয়েছে তো। মৌ আমতা আমতা করছে। তাই শাশুড়ি বলছিলেন সব মিলিয়ে 1000-10 মধ্যে। বুঝতেই পারছো, রিকোয়েস্ট করলে তো না বলা যায় না। বাবার কি খুব অসুবিধে হবে? ভাবিস না, ম্যানেজ হয়ে যাবে, ওর কাছে কার্ড আছে তো। মেয়ের অস্বস্তি আন্দাজ করে প্রসঙ্গ ঘোরালো নিপা। গলা ঝেড়ে হালকা সুরে বলল, কৌশিক ফিরেছে অফিস থেকে? তোমার জামাই 9টা-9:30 আগে ঢোকে নাকি? মৌয়ের স্বরও সহজ আবার। তারপর তো শুরু হবে সাহেবের ওভারসিজ কল। রাত 12টা বাজলে তবেই না আমার সঙ্গে কথা বলে তার ফুরসত মিলবে। তোর বাবা ঠিকই বলে। মৌটা একটা যাচ্ছে তাই বেছে বেছে এমন একটা ছেলের সঙ্গে প্রেম করলো যে কিনা বিয়ের পর বউকে কোম্পানি দিতে পারে না। সময় এখন বদলে গেছে মা। প্রেম মানে তো শুধু মুখের সামনে বসে থাকা নয়। আগে কেরিয়ার, ফ্যামিলি, সিকিউরিটি, তারপর সবকিছু। ওগুলো না থাকলে ভালোবাসা ভুস করে উবে যাবে। প্রতিবাদ করল না নিপা, তবে পুরোপুরি মানতেও পারল না। ফোন রেখে ভাবল, টাকা রোজগারের খ্যাপামো না থাকলে কি সংসার সুখের হয় না? এই তো সুব্রতই তো স্বচ্ছন্দে 3-4 ব্যাচ ছাত্র পড়াতে পারত।
তাদের সংসারে বাড়তি টাকার প্রয়োজন ছিল না এমনও তো নয়। সুব্রত যে রাজি হয়নি তা তো শুধু তার নীতিবোধ নয়, বউ ছেলে মেয়ের জন্য সময় রাখতে চেয়েছে সে, যাতে পরিবারটা আরো বেশি নিটোল হয়। নিপা সুব্রত গায়ে গায়ে লেগে আছে বলেই না বিয়ের এত বছর পরেও তাদের প্রেম ফুরোয়নি। এই সান্নিধ্যটাই কি ভালোবাসার মূল শর্ত নয়? যাকে যাক, ওরা ওদের ধ্যান ধারণা নিয়ে থাকুক। নিপা গা এলিয়ে দিল বিছানায়। সবে একটু চোখ বুজেছে, হৈ হৈ করে সুব্রতর প্রবেশ। কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? জড়ানো গলায় নিপা বলল, তোমার সিগারেট কেনা হলো এতক্ষণে? আরে দূর, জমে গিয়েছিলাম, যা একখানা গপ্প শুনে এলাম না। সুব্রত শব্দ করে চেয়ার টেনে বসল। আমাদের টাকবাবুটি নাকি একটি প্রেমের লবণাক্ত সাগর। পরাত করে চোখ খুলে গেল নিপার। ম্যানেজার বাবুর কথা বলছো? ও ম্যানেজার নয়, ওর বাবা ছিল ম্যানেজার। আসল মালিকের কাছ থেকে তিনি হোটেলটি কিনে নেন। এখন কিশোরী মালিক, এবং এই কিশোরবাবুটি একজন দাগা খাওয়া প্রেমিক। নিপা আর শুনে থাকতে পারল না, আপনি আপনি উঠে বসেছে। কৌতূহলী সুরে বলল, কি তোমাকে দিল নিউজটা? এ তল্লাটে সবাই জানে, ও তো দেখি এলাকার অতি ফেমাস ক্যারেক্টার। বুড়ো পানওয়ালাকে জাস্ট জিজ্ঞেস করেছি কিশোরবাবুর লোক কেমন, অমনি ঝুড়ি ঝুড়ি কাহানি উগড়ে দিল। নিপার কপালে পলকা ভাঁজ। কিরকম? বহুত সাল আগে এই হোটেলে নাকি একটা ফ্যামিলি এসেছিল। তাদের এক জোয়ান লেড়কির সঙ্গে নাকি খুব ঘুমতো ফিরতো এই কিশোর। তাকে নিয়ে মন্দিরে যাচ্ছে, নৌকোয় চড়ছে, দোকানহাট বেড়াচ্ছে। তখন অবশ্য সে পল্টু বলেই ফেমাস। তা সে ফ্যামিলি চলে যাওয়ার পরই পল্টু যেন কেমন আওয়ারা হয়ে গেল। এমনই তার হাল, ঘর থেকে আর বেরোই না। ছেলেকে সুস্থ করার জন্য বাবাকে ডাক্তার ডাকতে হয়েছিল তখন। তারপর তন্দুরস্ত হলো বটে, কিন্তু নতুন কিছু পাগলামি পেয়ে বসলো পল্টুকে। রোজ বেনারস স্টেশনে চলে যায় আর কলকাতা থেকে আসা ট্রেনগুলোর জন্য হাপিত্তেশ করে বসে থাকে, এবং পোস্টম্যানকে দেখলেই ধরে কোয়েশ্চেন করে তার কোনো চিঠি এলো কিনা। বোধহয় ও লেড়কি কোনো খত লেখার প্রতিশ্রুতি দিয়েছিল। অতীত যেন সপাটে চাবুক মারল স্মৃতিকোষে। বুকটা ধক করে উঠল নিপার। না, সেই মেয়েটি কোনো কথা দেয়নি। তবে হ্যাঁ, পল্টু সেই মেয়েকে একটা চিঠি লিখেছিল বটে। ভাষাটা এখন আবছা আবছা মনে আছে সেই মেয়ের। তোমার আমার কাশির দিনগুলো ভুলতে পারছি না। তুমি বলেছিলে আবার আমাদের দেখা হবে, কেন হচ্ছে না? কবেই বা হবে? তোমার দেখা না পেলে আমি হয়তো আর বাঁচবই না। দিন রাত সকাল সন্ধে সারাক্ষণই আমি স্বপ্ন দেখি আমরা দুজনে নৌকোয় চড়ে ভাসছি, চরে গিয়ে ঠেকলো নৌকো। নিপার ক্ষণিক বিমনা ভাব ছিঁড়ে গেল সুব্রতর প্রশ্নে। কি গো, মুখ এমন কাঁদো কাঁদো হয়ে গেল কেন? পল্টুবাবু দুঃখে কাতর হয়ে পড়লে নাকি? কই না তো, শুনছি, তুমিই তো থেমে গেলে। হ্যাঁ, যা বলছিলাম। সুব্রত গুছিয়ে বসেছে। সেই পল্টুবাবুর বাবা তো একদিন হুট করে মারা গেলেন স্ট্রোকে। হোটেলের দায়িত্ব এসে পড়ল ছেলের ঘাড়ে। ব্যবসা সে চালাতে লাগলো ঠিকই, কিন্তু সেই মেয়েটার ভূত ঘাট থেকে আর নামলো না। শাদি করলো না, সংসার বসালো না, দিওয়ানাপন তার রয়েই গেল। দিনে আর রাতে দুবার মাত্র হোটেলে আসে, দেখভাল করে, আর বাকি সময়টা গঙ্গার পাড়েই বসে থাকে। কখনো কখনো চড়ে চলে যায়, রাতেও নাকি সেখানেই ঘুমোয়। পল্টু থুরি কিশোর থুরি টাকবাবু নাকি আশা রাখে ওই লেড়কির সঙ্গে আবার চড়েই দেখা হবে। দীপা অস্ফুটে বলল, কিশোরবাবু সবাইকে তাই বলে বেড়ায় বুঝি? তাই হবে, নইলে আর পানওয়ালা পর্যন্ত বলবে কেন? হৃৎপিণ্ড ধকধক করে চলেছে। আস্তে আস্তে ফের শুয়ে পড়ল নিপা। এও কি সম্ভব? মাত্র তো 10-15 দিন সেই মেয়ের কাছাকাছি এসেছিল পল্টু। একটু আধটু হাসি আর মিষ্টি কথা ছাড়া আর কিছুই তো দেয়নি সেই মেয়ে। তাতেই কি এমন হাবুডুবু খাওয়া প্রেম জন্মায়? একটা ভালোবাসার কথা উচ্চারণ না করেও। নিপার বন্ধ চোখের তাড়ায়
আর একটা দৃশ্য আছড়ে পড়ল আচম্বিতে। নৌকো থেকে নামতে গিয়ে টাল সামলাতে পারল না মেয়েটা, জলেই পড়ে যাচ্ছিল। দুহাত বাড়িয়ে তাকে টেনে নিল পল্টু। যুগলে পড়ে গেছে চড়ের বালিতে। পল্টুর বুকের ওপর শুয়ে থরথর কাঁপছে মেয়েটা। দুজোড়া ঠোঁট বড় কাছাকাছি। মিলেছিল কি তখন? যদি বা মিলেও থাকে সে তো আকস্মিক ঘটনা কিংবা দুর্ঘটনা। একটিমাত্র গভীর স্পর্শ কি বদলে দিতে পারে জীবনের অভিমুখ? পল্টুর চিঠি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে অন্যায় করেছিল কি সেই মেয়ে? নিপা জানে না, সত্যিই জানে না, কিন্তু জানতে বড় ইচ্ছে করছে যে একবার যাবে নাকি পল্টুর কাছে। এদিকেই তো গধুলিয়াতেই কোথায় যেন থাকতো পল্টুরা। রঘুরাম নিশ্চয়ই মালিকের বাড়ি চেনে। তার কাছ থেকে পথ নির্দেশ নিয়ে নিপা যদি সরাসরি গিয়ে উপস্থিত হয়। কিন্তু সুব্রত যদি জেনে ফেলে, এতদিনের একটা মসৃণ সম্পর্কের মাঝে কাঁটা ঢুকে যাবে না তো? বিশ্বাস করবে কি পল্টুর প্রতি তেমন কোনো দুর্বলতাই ছিল না সেই মেয়ের? উফ, কি বিশ্রী দোলাচল! নিপা যে এখন কি করে। পর্ব 4। গোছগাছের পালা শেষ, এবার রওনা হলেই হয়। খাটে আধশোয়া হয়ে সুব্রত একটা সিগারেট খেয়ে নিচ্ছিল। নিপা আয়নায় দাঁড়িয়ে প্রসাধন সারছে। ধোঁয়া ছাড়তে ছাড়তে সেদিকে আড়ে আড়ে তাকাচ্ছিল সুব্রত। কবজিতে ঘড়ি বাঁধতে বাঁধতে নিপা বলল, নতুন শাড়িগুলো ঠিকঠাক প্যাক করেছো? চাপাচাপিতে যেন ক্রাস্ট না হয়। ও শিওর, সযত্নে রেখেছি, মৌয়ের শ্বশুর বাড়ির জিনিস বলে কথা। ঘরদোর চেকিং, খাটের নিচ, বাথরুম অল কমপ্লিট। দেখো তোমার যে ভুলো মন, স্টেশনে গিয়ে আবার চেঁচিও না, হোটেলে এই ফেলে এলাম ওই ফেলে এলাম। এই হোটেলে তো অনেক কিছুই ফেলে যাচ্ছে সুব্রত, সব কিছু কি এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব? তাহলে এই এতদিনের সম্পর্ক অটুট থাকবে? মৃদুস্বরে সুব্রত বলল, নিশ্চিন্তে থাকো, আমি হই হল্লা জুড়ব না। বিল পেমেন্ট হয়ে গেছে অনেকক্ষণ। কাকে দিলে? কিশোরবাবু এসেছিলেন নাকি হোটেলে? না, রঘুরামই নিয়ে রাখলো। কিরকম বিল করেছে? বেশি বেশি না নিশ্চয়? একেবারেই না, বরং কমই বলতে পারো। মোবাইলখানা ব্যাগে পুরল নিপা। হঠাৎই কেমন একটা শুকনো গলায় বলল, লোকটা যেন কি পুরো বেপাত্তা হয়ে গেল। সত্যি লোকটা অ্যাবনর্মাল। সুব্রতর ইচ্ছা হলো বলে, আজ ভোরে তার দেখা হয়েছিল পল্টুর সঙ্গে দশার সমেত ঘাটে। নদীর জলে পা ছুঁয়ে বসেছিল লোকটা। তাকে দেখেও বিন্দুমাত্র ভাবান্তর হয়নি কিশোরের। উদাস চোখে অল্প হেসেছিল শুধু। টুকটাক কথাও বলল দু চারটে, কিন্তু নিপার প্রসঙ্গে গেল না একবারও। সুব্রত খোঁচাখুচি করা সত্ত্বেও না, শুধু বলল, এবার বোধহয় বাকি জীবনটা শান্তিতে বাঁচতে পারবো, এবং মরতেও। কেন যে বলল সেটা আজ জিজ্ঞেস করতে পারেনি সুব্রত। তবে কথা বলার সময় ভারী তৃপ্ত দেখাচ্ছিল মানুষটাকে। অস্পষ্ট স্বরে সুব্রত বলল, একদিক দিয়ে তো ভালোই হয়েছে নিপা, অন্যের অস্বস্তি বাড়িয়ে কি লাভ আছে কোনো? নিপা চমকে তাকালো, তপ্ত স্বরে বলল, তার মানে কার কথা বলছো তুমি? সুব্রত জবাব দিল না। কি বলবে? একা একাই 3 যুগ ধরে ভালোবাসার ধুনি জ্বালিয়ে রাখাটা যেমন সত্যি, 27 বছর ধরে একসঙ্গে এক বিছানায় এক ছাদের নিচে বাস করেও পরস্পরের প্রতি বিশ্বাসে খাদ থেকে যাওয়াটাও তো সমান সত্যি। নিপা তো অবলীলায় বলতে পারতো সুব্রতকে, বলতে পারতো, আরে ওই মেয়েটা তো আমি। সুব্রত নিজেই বা কেন হেসে হেসে নিপাকে বলতে পারল না, পল্টুবাবুর প্রেমিকাটাকে আমি চিনে ফেলেছি। কোথায় বাঁধল সুব্রতর? নিপারি বা এই লুকিয়ে রাখার ঠুনকো প্রয়াসের কি অর্থ? সুব্রত একটা শ্বাস ফেলল। মালিন্যহীন ভালোবাসা যে কি তা বুঝি ওই পাগলরাই জানে, কিশোরের মতো। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য।
আজকের প্রশ্ন, যে হোটেলে ওই দম্পতি উঠেছিলেন সেই হোটেলের কুকের নাম কি? আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক ধন্যবাদ।